আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফ্যাসিবাদের বুলেটের কাছে হেরে যাওয়া ব্যালট আবারও শক্তিশালী হয়ে জনরায়ের অপেক্ষায়, এমনটাই মনে করছে বিএনপি এবং জামায়াতের নেতারা। সংস্কার আগে নাকি নির্বাচন, তা নিয়েও বাড়ছে দ্বন্দ্ব। বিএনপি বলছে সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত হলে সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি, আর জামায়াত বলছে সংস্কার না হলে নির্বাচনে প্রভাব খাটানোর ঝুঁকি থেকেই যাবে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় নির্বাচন প্রশ্নে এখন অনড় বিএনপি। দেশের অন্যতম শীর্ষ এই দলটি যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারকে তাগাদা দিয়ে যাচ্ছে বারবার। সময় নিয়ে গড়িমসি করলেও শেষে সরকারও আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন হবে এমন আভাস দিয়েছেন। তাই দ্রুত রোডম্যাপ ঘোষণার মাধ্যমে নির্বাচন আদায় করতে সরকারকে কৌশলে চাপে রাখতে চায় দলটি। এরই মধ্যে হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা। সংস্কার থেকে আমাদের কোনো বাঁচোয়া নেই। বিএনপির তৃণমূলের নেতারা বলছে পুরো জাতি এখন মুখিয়ে আছে একটি সুন্দর নির্বাচনের অপেক্ষায়। জনগণকে ভোট কেন্দ্রে কিভাবে নেওয়া যায় অথবা কি করা যায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদের বুঝিয়ে নিয়ে আমরা যাতে করতে পারি, আর এটার জন্য আমরা ইমিডিয়েটলি একটা রোড ম্যাপ চাচ্ছি। চলতি বছরের ডিসেম্বরের নির্বাচন প্রশ্নে আশ্বস্ত হয়েও সরকারকে চাপে রাখতে চায় বিএনপি। সেই লক্ষ্যে সারা দেশে চলছে জনসমর্থন বাড়ানোর সভা সমাবেশ। দলটির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, নির্বাচন নিয়ে টালবাহানা করলে মাথাচাড়া দেবে অপশক্তি, ঝুঁকিতে পড়তে পারে গণতন্ত্র। যত বেশি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য সময় নেবেন তত বেশি ফেসিবাদের দোসররা এখানে অস্থিতিশীলতা সৃষ্টির একটা সুযোগ নেবে। যে আশ্বাস দিয়েছেন যে আমরা ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার জন্য সমস্ত কার্যক্রম শুরু করছি, আলাপ আলোচনায় তাই আমাদের মনে হয়েছে। এবং এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো ক্ষমতা আমরা উপনীত হতে পারবো সেই সম্পর্কে আমাদের একটি কমিটমেন্ট থাকবে, প্রতিশ্রুতি থাকবে, অঙ্গীকার থাকবে। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটার রিফ্লেকশন হবে, প্রতিফলন হবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তার দল। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার না হলে সংকট কাটবে না বলেও শঙ্কা তার। শঙ্কা নিশ্চয়ই আছে, কারণ নির্বাচনের যে কালো টাকা, পেশি শক্তি, অপশক্তি, ফ্যাসিস্ট যারা এই 14-15 বছরে 3টা নির্বাচনে ডামি ইলেকশন ইঞ্জিনিয়ারিং যা করেছে, চলে গেলেও সেই চরিত্রের লোক কিন্তু বাংলাদেশে বিদ্যমান, সব তো দেশ ছেড়ে যায়নি। এই জন্য আমরা বলছি যে সিস্টেমটা অন্তত এমন হোক রিফর্মের মধ্য দিয়ে যে সে নির্বাচনে তার পছন্দ মতো প্রার্থীকে সে যেন ভোট দিতে পারে। দিনক্ষণ ডেট একেবারেই কড়ায় নির্দিষ্ট করে দেওয়াটাকে আমরা খুব যৌক্তিক বা সমীচীন মনে করি না। নির্বাচনী লড়াইয়ে নানা সমীকরণ আর ভোটের রসায়ন বুঝে শক্তিশালী দল হিসেবে জামায়াত প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান দলটির এই নেতা। ইম্পর্টেন্ট হচ্ছে ইলেকশনটা ফেয়ার হচ্ছে কিনা। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। রোববার ওমানের রাজধানী মাস্কটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইড লাইনে এ বৈঠক হয়। এ সময় পারস্পরিক উদ্বেগ ও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন তারা। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর উপর জোর দেন। এছাড়া তিনি সার্ক স্থায়ী কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এই বিষয়ে ভারত সরকারকে বিবেচনার অনুরোধ করেন। এদিকে তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ নিয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে জয়শঙ্কর বলেন, আলোচনায় দ্বিপক্ষীয় বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে বিমস্টেকের মতো বিষয় ছিল বলেও জানান তিনি। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে আজ। বাংলাদেশে গত বছর জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে ক্ষমতার পালা বদলের পর দুই দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ে এটি হবে প্রথম সীমান্ত সম্মেলন। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে 55তম সীমান্ত সম্মেলন হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে বসছে সীমান্ত সম্মেলন। বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে 13 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল 4 দিনব্যাপী এই সম্মেলনে অংশ নেবে। ভারতের 13 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন বিএসএফ মহাপরিচালক। সম্মেলনে সীমান্ত হত্যা, মাদক সহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান, বাংলাদেশে অনুপ্রবেশ রোধ, সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ এবং চলমান অন্যান্য উন্নয়ন কাজ নিষ্পত্তি নিয়ে আলোচনা হবে। বান্দরবানের লামা উপজেলার রাবার বাগান থেকে অপহৃত 26 শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।
তাদের উদ্ধারে অভিযানে নেমেছে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি। এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, শ্রমিক অপহরণের খবর পাওয়ার পরই সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উদ্ধার অভিযানে নেমেছে। এর আগে লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি মুরংঝিরি এলাকা থেকে তাদেরকে অপহরণ করে সশস্ত্র পাহাড়ি সন্ত্রাসীরা। এদিকে শ্রমিকদের অপহরণের ঘটনায় রাবার, তামাক গাছ, পাথর, বাঁশ শ্রমিক সহ স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাফায়েত হোসেন। শাফায়েত, অপহৃত শ্রমিকদের উদ্ধারের বিষয়ে কি তথ্য আছে এবং এ বিষয়ে স্থানীয়রা কি বলছেন? সিনথিয়া, আপনি জানেন গত রবিবার মধ্যরাতে লামা উপজেলার ফাঁসিয়াখালীর মুরংজিরি এলাকা থেকে 26 জন রাবার শ্রমিককে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। এই অপহরণের খবর শোনার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি অভিযানে নামে। সে অভিযান এখনো চলমান রয়েছে। তবে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে আসলে ওখানকার তামাক এবং রাবার শ্রমিক, আপনার গাছ ব্যবসায়ী শ্রমিক সবাই আসলে স্থানীয়দের মাঝেও আসলে আতঙ্ক বিরাজ করছে। কারণ এই গেল কয়েক মাস থেকে আসলে লামা উপজেলার ফাঁসিয়াখালী, গজালিয়া এলাকায় সন্ত্রাসী এবং চাঁদাবাজি কর্মকাণ্ড বেড়ে গিয়েছে, যার কারণে আসলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এর আগেও 1 এপ্রিল 7 জন শ্রমিককে একই এলাকায় থেকে সন্ত্রাসীরা তুলে নিয়ে গেছে। সেখানে মুক্তিপণ দিয়ে আসলে তাদেরকে উদ্ধার করা হয়েছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই আতঙ্কের কারণে শ্রমিকেরা যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা মাঠেও যেতে চাচ্ছে না এবং শ্রমিক সংকট দেখা দিয়েছে। কারণ বারবার অপহরণের ঘটনা ঘটছে এবং মুক্তিপণ দাবি করে, যার কারণে আসলে শ্রমিকদের মাঝে এবং স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। আজ সকালে লামা থানার ওসি শাহাদাত হোসেনের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন যে রবিবার মধ্যরাতে আসলে 26 জন রাবার শ্রমিককে সন্ত্রাসীরা নিয়ে গেছে। এর খবর পাওয়ার সাথে সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের উদ্ধারের কাজে আসলে মাঠে রয়েছে এবং উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছে। আসলে সিনথিয়া, লামা 26 শ্রমিক অপহরণের সর্বশেষ খবর এই ছিল আমার কাছে। সিনথিয়া, ধন্যবাদ। দেশব্যাপী যৌথ বাহিনীর অভিযান অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে। গেল 24 ঘন্টায় অভিযানে দিনাজপুরের নবাবগঞ্জ থেকে আওয়ামী যুবলীগের নেতা আবু তাহের বকুল ও 6 নং ভাদুরিয়া ইউনিয়নের ছাত্রলীগ নেতা খায়রুল ইসলামকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার সারাদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন। গ্রেফতার আবু তাহের ফ্যাসিস্ট সরকারের সক্রিয় নেতা এবং খায়রুল ইসলাম স্থানীয় সাবেক এমপির ঘনিষ্ঠ ও স্লোগান মাস্টার ছিলেন। মামলা দায়েরের পর তাদের দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদারীপুর জেলার শিবচরে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। বিষয়টি সেনাবাহিনী ও পুলিশের নজরে এলে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে এই চক্রের মূল হোতা জাহাঙ্গীর সহ 3 জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। চক্রের আরও সদস্যদের ধরতে অভিযান চলছে। শিবচর প্রতিনিধি খলিল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। সম্প্রতি মাদারীপুরের শিবচর উপজেলার শিব হাতির বাগান মাঠ এলাকার এক নারীকে ফোন দিয়ে সেনাবাহিনীর মেজর পরিচয়ে এক ব্যক্তি জানান তার দোকানের টিন লেগে সেনাবাহিনীর একটি গাড়ির গ্লাস ভেঙে গেছে। পরে ভয়ভীতি দেখিয়ে ক্ষতিপূরণ বাবদ 3 দফায় সেই নারীর কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 8,500 টাকা। এই নারীর মতো শিবচরের আরো অনেকেই মোবাইল ফোনের মাধ্যমে সংঘবদ্ধ চক্রটির প্রতারণার শিকার হয়ে খুইয়েছেন লাখ লাখ টাকা। বিষয়টি জানার পর তথ্য প্রযুক্তির সহায়তায় সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশ গত 14 ফেব্রুয়ারি চক্রটির 3 সদস্যকে গ্রেফতার করে। সেনাবাহিনীর মাসুদ পরিচয় আমাকে একজন ফোন দেয়। সে ফোন দিয়ে বলে আমার যে বিল্ডিং করছি সেই বিল্ডিংয়ের র্যাম রাস্তার মধ্যে চলে আসছে, তাদের সেনাবাহিনীর গাড়ি গেছে, র্যাব গেছে, তারা যাইতে পারে না, ওই দিকটা তারা করতেছে। এখন যদি আপনারা এর সমাধান না করেন এই মুহূর্তে আমরা বেগুনিয়া দিয়ে সেটাকে ভেঙে দেবো। আপনার দোকানের সামনে যে একটু বাড়তি হয়েছে, এই বাড়তিটা ওই আমাদের গাড়ির সেনাবাহিনীর গাড়ি ভেঙে গেছে। আমরা অনেক ভয়ভীতা দেখাইছে, দেখানোর পরে বলে ঠিক আছে 8,000 টাকা পাঠাই দেন,
আমি এটা ট্রিটমেন্ট করব, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। পুলিশ জানায় চক্রটি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির নামে ভুয়া সিম কার্ড তুলে তা দিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে প্রতারণা করত। ৭৮ জন লোকের কাছ থেকে এইভাবে প্রতারিত হয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো সে নিয়ে নিছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করছে যে এই ঘটনার সাথে তারা জড়িত। পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা জাহাঙ্গীর জানায় গত 1 মাসেই তারা প্রায় ৭৮টি প্রতারণার ঘটনা ঘটিয়েছে। সেনাবাহিনী মাসুদ বলছি, আপনার এই ডাক্তারের ওষুধ দোকানের সমস্যা আছে, 2 নম্বর মাল বেচা কিনি হয়। আপনি যদি আমরা আসি, যদি মাল পাই তাহলে আপনার দোকান আমরা চেক করব। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার। জনপ্রতিনিধি এবং বিভিন্ন লোকেদের কাছ থেকে কথাবার্তা বিভিন্ন রকমের ভয়ভীতি দেখিয়ে উনি টাকা আত্মসাৎ করতেন। 3 জনকে আমরা আটক করেছি। তো আমাদের নজরদারিতে আরো 2-1 জন আছে, তাদেরকেও আমরা খুব শীঘ্রই অ্যারেস্ট করব। পুরো চক্রটিকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে মাদারীপুরের শিবচর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খলিল মিয়া। খলিল, ভুক্তভোগীরা কি টাকা ফেরত পাবেন কিনা, প্রতারক চক্রের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? জি চিন্তি, আপনি যেমনটি বলছিলেন, আপনি জেনে থাকবেন যে গেল কয়েক মাস ধরেই কিন্তু মাদারীপুরের শিবচরের পৌর শহরে বিশেষ করে একটি মানুষকে সাথে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। তাদের মূল কৌশল ছিল তাদের টার্গেট করা ব্যক্তিকে তারা দুর্বল করার লক্ষ্যে তারা কিন্তু পুলিশের যেই ইমার্জেন্সি সাইরেন আছে সেই শব্দ বাজিয়ে তাদেরকে বিশ্বাস অর্জন করাইতো যে তারা আসলেই সেনাবাহিনীর লোক। আর তারা সেনাবাহিনীর মাসুদ পরিচয় দিয়ে আমরা যতটুকু জানতে পারছি যে এর মূল হোতা জাহাঙ্গীর, তিনি এই পৌর শহরের ডিসি রোড এলাকায় তার সহযোগী সীমান্ত এবং পার্শ্ববর্তী 2 নম্বর ওয়ার্ডের পৌর এলাকার রয়েছেন কাউসার। এই 3 জনকে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদেরকে আটক করেছে এবং তাদেরকে কিন্তু আদালতে প্রেরণও করেছে। আমরা কথা বলছিলাম ভুক্তভোগীদের সাথে, তারাও কিন্তু তাদের সেই অভিজ্ঞতার কথা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা তাদের অর্থ ফেরত পাবেন কিনা সেই বিষয়ে নিশ্চিত করে আমাদের কেউ বলতে পারছে না। তবে এই চক্রটি ধরা পড়ে তারা স্বস্তি ফিরে এসেছে, এমনটি কিন্তু আমাদের কাছে প্রকাশ করেছে। তবে আমরাও সেটি আশা রাখতে পারি যাতে করে পুলিশ এবং সেনাবাহিনীর যে যৌথ অভিযান অব্যাহত থাকবে এবং পরবর্তীতে এই ধরনের কর্ম যেন আর না ঘটে, এই প্রত্যাশাই সবার। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চিন্তি, ধন্যবাদ। ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পতি সহ মানসিক ভারসাম্যহীন এক পথচারী নিহত হয়েছে। রবিবার রাতে মহাসড়কের বালিথা এলাকায় বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে 2 স্বামী স্ত্রীর মৃত্যু হয়। তারা ধামরাইয়ে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। এদিকে রাত 11:30টার দিকে মহাসড়কের বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহন চাপায় সুভাষ লোহাকার নামে এক মানসিক ভারসাম্যহীন পথচারীর মৃত্যু হয়। বরগুনার পাথরঘাটার বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের পর সবচেয়ে বেশি মাছের সরবরাহ হয় পদ্মা বাজারে। জেলেরা জানায় এখানকার মাছ অন্যান্য মৎস্য অবতরণ কেন্দ্র থেকে তাজা হওয়ায় এর চাহিদা বেশি। তবে এই বাজারটি বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রের অন্তর্ভুক্ত না হওয়ায় প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভর তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বিষখালী ও বলেশ্বর নদীতে বেড়েছে মাছের উৎপাদন, এতে বরগুনার পাথরঘাটা পদ্মা বাজারে বেড়েছে মাছের অবতরণও, ফলে লাভবান হচ্ছেন এ বাজারের ব্যবসায়ীরা। জেলেরা বলছে পদ্মা বাজারে দীর্ঘ 50 বছর ধরে মাছ কেনাবেচা হয়। অন্যান্য বাজার থেকেই এখানকার মাছ তুলনামূলক তাজা হওয়ায় বেশ চাহিদা রয়েছে। নদী থেকে মাছ শিকার করেই এই বাজারে তোলা হয় বিক্রি করতে, তাই দূর দূরান্ত থেকে মাছ কিনতে আসেন পাইকাররা। প্রতিদিনই কেনাবেচা হয় কয়েক লাখ টাকার মাছ। এখানে সাগরের যত প্রজাতির মাছ এখানে জেলেরা ধরে, দেখা গেছে অনেক প্রজাতির মাছ এখানে হয়, যেটা সাগরে ধরা পড়ে। সচেতন ইলিশ মাছ, তারপরে বৈরাগী চিংড়ি মাছ, রামসোস, পুমা, দাড়ি, অনেক প্রজাতির মাছ এখানে বিক্রি হয় সব সময়। কিনতে পারতেছি, মোটামুটি বাজার খারাপ না, ভালোই। তো আমার মনে হয় আস্তে আস্তে আরো কালারফুল মাছ আসবে। এদিকে মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও যাতায়াতের রাস্তার বেহাল দশায় বিপাকে পড়েন জেলেরা। রাস্তাটা অনেকই রাস্তা খারাপ,
রাস্তার এই খারাপের কারণে অনেক মানুষ গাড়ি নিয়ে পড়ে যায়। রাত্রে ধরে সকালে বিক্রি হয় খুব তাজা মাছ, এই জন্য এখানে চাহিদা বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে। পদ্মা বাজারটি বাংলাদেশ মৎস্য অবতরণ কেন্দ্রের অন্তর্ভুক্ত না হওয়ায় প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এই বাজারকে পাথরঘাটা বিএফডিসির আওতায় আনতে প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা। সরকার রয়্যালটি টোল বা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। ওই পদ্মা মার্কেটটি যাতে বিএফডিসির আওতায় আনা যায় সেই বিষয়ে আমাদের পত্রালাপ চলমান রয়েছে। ইমরুল কায়েস, আরটিভি। জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত পাবনার ঈশ্বরদী রেশম বীজাগার। 17টি পদের বিপরীতে আছে কেবলমাত্র একজন কর্মকর্তা। সীমিত আকারে তুঁত চারা উৎপাদন করা হলেও দীর্ঘদিন ধরে বন্ধ পলু পালন সহ অন্যান্য কার্যক্রম। এতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও শ্রমিকরা। বাধ্য হয়েছেন পেশা বদলে, ফলে রেশম বীজাগারের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। ঈশ্বরদী সংবাদদাতার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ইমরুল কায়েস। একসময় পলু পোকা পালন, রেশম ডিম, রেশম গুটি উৎপাদন করা হতো ঈশ্বরদীর রেশম বীজাগারে। সেই গুটি থেকে তৈরি হতো সুতা। পাশাপাশি বছর জুড়েই চলতো তুঁত গাছ চাষাবাদ। তবে এই বীজাগার এখন বিরানভূমি। 2019 সালে রেশম বীজাগারে পুরোপুরি বন্ধ হয়ে যায় পলু বা রেশম পোকা পালন। তবে সীমিত পরিসরে মাত্র 29 বিঘা জমিতে চলছে তুঁত চারা উৎপাদন। এতে বেকার হয়ে পড়েছে শতাধিক শ্রমিক। পলু পালন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে রেয়ারিং হাউজের সরঞ্জামাদি। এছাড়া জরাজীর্ণ স্টাফ কোয়ার্টার, ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে অফিস ভবন। বীজাগারে কার্যক্রম বন্ধ থাকায় আশেপাশের পরিবেশ পরিণত হয়েছে ঝোপঝাড়ে। এখানে ডিম পাড়াইতো পোকা দিয়ে, ডিম পাড়ানোর পরে এটা চুরি দিয়ে ডিম পাড়ায়, পরে এখান থেকে আবার বাচ্চা ফোটাইতো। আস্তে আস্তে বাচ্চা থেকে গুটি তৈরি হইতো। সব মানে ভেঙে সব নষ্ট হয়ে গেছে। এখন বর্তমান আমাদের দোতলা ঘর আছে, এখানে রেশম চাষ করা যায়, কিন্তু অফিসাররা চাষ দেয় না, খালি শ্রমিকের দোষ দেয়। এখন বর্তমানে 22 জন শ্রমিক নিয়মিত কাজ করি। কোনো মাসে 7 দিন, কোনো মাসে 10 দিন, কোনো মাসে হয় না। জনবলের তীব্র সংকটের কথা স্বীকার করে ফার্ম ম্যানেজার বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার আশ্বাস দিলেও সমাধান হয়নি। সংকট কি মানে একা আর কোনো লোক নাই এই জায়গায়, সম্পূর্ণই একদম ভাঙাচুরা, নষ্ট। হ্যাঁ, অকাজীয়। আমরা যে বাসায় থাকি ওই বাসাও নষ্ট। 1962 সালে 107 বিঘা জমির ওপর গড়ে তোলা হয় ঈশ্বরদী রেশম বীজাগার। ইমরুল কায়েস, আরটিভি। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হলো সিগনেচার লাইফস্টাইল এবং প্রিমিয়াম পাঞ্জাবি ব্র্যান্ড ইমদার নতুন আউটলেট। এর মাধ্যমে সুলভ মূল্যে ফ্যাশনেবল ও প্রিমিয়াম কোয়ালিটির বিভিন্ন পোশাক ও পাঞ্জাবি পাবেন গ্রাহকেরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সৈয়দা নওরিন জানান, দক্ষ ডিজাইনার ও অভিজ্ঞ কারিগরদের নিয়ে কাজ করছে সিগনেচার লাইফস্টাইল এবং ইমদা। মাহিন আরাফাতের সহযোগিতায় জাকারিয়া খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর মিরপুর ডিওএইচএসে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হলো প্রিমিয়াম ফ্যাশন ব্র্যান্ড সিগনেচার লাইফস্টাইল এবং প্রিমিয়াম পাঞ্জাবি ব্র্যান্ড ইমদার নতুন আউটলেট। রবিবার সন্ধ্যায় ফিতা কেটে আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিগনেচার লাইফস্টাইলের স্বত্বাধিকারী সৈয়দা নওরিন। উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মিশা সওদাগর, ডিএ তায়েব সহ ফ্যাশন ও লাইফস্টাইল জগতের বিশিষ্ট জনেরা। সিগনেচার লাইফস্টাইল শুধু উত্তরা বা শুধু ঢাকা না, হোল বাংলাদেশ না, যাতে ওরা অ্যাব্রোড, ওরা যাতে মানে ইন্টারন্যাশনালি আল্লাহ দিলে এইভাবে জ্বলে উঠুক। এত চমৎকার কালেকশন আমাদের দেশে, এখান থেকে দেশের পৃথিবীর বড় বড় দেশে যাচ্ছে, আমাদের প্রাউড করার ব্যাপার বিষয়টা। হাতের কাছে পছন্দসই পোশাক পেয়ে খুশি গ্রাহকরা। আমাদের হলে কোয়ালিটি এবং ডিজাইন অনেক সুন্দর, কোয়ালিটি ফুল আর রিজনেবল প্রাইসের মধ্যে মানে বেস্ট প্রোডাকশন, তাদের জন্য আই থিঙ্ক এটা বেস্ট কালেকশন। গত 4 বছর ধরে বিভিন্ন ধরনের পোশাকের ফিউশন নিয়ে কাজ করছে সিগনেচার লাইফস্টাইল। এর সাথে যোগ হলো পাঞ্জাবির নতুন ব্র্যান্ড ইমদা। মানুষকে যেটা প্রোভাইড করতে চাই সেটা হচ্ছে যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট খুব রিজনেবল প্রাইসে, এটা আসলে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। জাকারিয়া খান, আরটিভি। খেলার খবর ক্রিকেট। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর 3টায়। দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেট থেকে দূরে থাকা বাংলাদেশের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আসরের আগে ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়ে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে চায় টিম টাইগার্স। আগামী 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে দুবাইয়ের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে শান্তর বাহিনী। এরপর 24 ফেব্রুয়ারি পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ও 27 ফেব্রুয়ারি স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।